প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আবার স্বাগতম। দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতির মধ্যে আজকে আমরা পড়ব কোষ কীভাবে বিভাজিত হয়, অর্থাৎ এখানে মাইটোসিস কোষ বিভাজন যে আছে সেই মাইটোসিস কোষ বিভাজনটা পড়ব। পার্ট 2, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস বিভাজন পদ্ধতি দুটি পর্যায়ে হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের, দ্বিতীয় পর্যায়ে হলো সাইটোপ্লাজমের। প্রকৃতপক্ষে নিউক্লিয়াসের যে বিভাজনটা দেখতেছি এইটাই প্রকৃতপক্ষে সবচেয়ে বড়। দ্বিতীয়ত যে সাইটোপ্লাজমের বিভাজন হয় সাইটোকাইনেসিস, সেটা অল্প। আমরা আসো দেখি, তার আগে একটু জেনে নিতে হবে যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস কি। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে, সোজা কথা, আর কোনো কথা নাই। আর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। মাইটোসিস কোষ বিভাজনে একটি ধারাবাহিক প্রক্রিয়া। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। প্রথমে ক্যারিওকাইনেসিস ঘটবে, অর্থাৎ তোমার নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। পরবর্তীতে সাইটোকাইনেসিসের বিভাজন, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হবে। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটি নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এই কাজকে ইন্টারফেস বলা হয়। তার মানে তোমাদের পরীক্ষায় আসতে পারে ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি, ইন্টারফেস কি। তার মানে এটার উত্তর দিবা হলো নিউক্লিয়াসের বিভাজনকে, মাইটোসিস সেল ডিভিশনে নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আর কোষ বিভাজনের প্রাক্কালে কোষকে নিউক্লিয়াসের যে প্রস্তুতিটা গ্রহণ করতে হয় সেই প্রস্তুতিটাকেই বলা হয় তোমার ইন্টারফেস। তো আসো দেখি আমরা ক্যারিওকাইনেসিসটা একটু জানি। বিভাজিত কোষের নিউক্লিয়াসের একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়ে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। একটা হলো প্রোফেজ, আর একটা হলো প্রোমেটাফেজ, মানে মেটাফেজের পূর্বের দশা, আর মেটাফেজ, তারপরে অ্যানাফেজ এবং টেলোফেজ। আজকে দেখি আমরা প্রোফেজ দশাটা পড়ি। প্রোফেজ দশা এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা, অর্থাৎ মাইটোসিস সেল ডিভিশনের মধ্যে সবচেয়ে বেশি সময় ব্যয় করে হলো এই প্রোফেজ দশা। এ ধাপে কোষের নিম্নলিখিত ঘটনাবলী ঘটে। আসো দেখি, এই যে দেখো এখানে উদ্ভিদ কোষও আছে, প্রাণী কোষও আছে। এদের ক্রোমোজোমগুলো মানে এই পর্যন্ত আসতেছে, মানে প্রোফেজ দশা শেষ পর্যন্ত আসতে তাকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে। কোষের নিউক্লিয়াস আকার বড় হয়, যে নিউক্লিয়াসটা আকার বড় হয় তখন অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কিছু থাকে না, এগুলো অদৃশ্য হয়ে যায়। নিউক্লিয়ার দালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সরু সুতার মতো, এই যে নিউক্লিয়ার দালিকা এগুলো ভেঙে গিয়ে সরু সুতার মতো আকার সৃষ্টি করে, এগুলোকে ক্রোমোজোম বলে। যে এইগুলোকে বলা হয় ক্রোমোজোম। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে, এই যে ক্রোমোজোমগুলোই কীরকম আমি যে কিছুক্ষণ আগে বললাম, এরকম লম্বালম্বিভাবে বিভক্ত হয় এবং দুটি ক্রোমাটিড গঠন করে। সেটা কীরকম ক্রোমাটিড? এই যে বিভক্ত হয়ে দেখো, এই ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, তার মানে এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, বলছে দুটি ক্রোমাটিড গঠন করে। এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। এই মাঝখানের এই জিনিসটা হলো কি সেন্ট্রোমিয়ার, এর মধ্যে এই এই বাহু দুটো এখানে আটকা থাকে। তাই পরবর্তীতে আসো দেখি পার্ট 3, প্রোমেটাফেজ। এর ধাপটি স্বল্পস্থায়ী, খুব অল্প সময়। এর ধাপে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত থাকে, নাই। কোষের উত্তর মেরু, এই যে উত্তর মেরু হলো এই প্রান্তটা, দক্ষিণ মেরু হলো এই প্রান্তটা। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। হ্যাঁ, উদ্ভিদ ঘটলে যে প্রোটিন তন্তু, মাইক্রোটিবিউল, সেখান থেকে হয়। আর প্রাণী কোষে হয় কিন্তু এই যে সেন্টিউল আছে, এই সেন্টিউল থেকে অ্যাস্টার রে বিচ্ছুরণ হওয়ার কারণে কিন্তু এই তোমার তন্তুগুলো আবির্ভাব ঘিরে, এগুলো মাকু আকৃতি ধারণ করে। মাকু বুঝো? মাকু হলো দুই প্রান্ত সরু, এই যে দেখো
এই যে সরু, এই প্রান্ত সরু, এই প্রান্ত শুধু মাঝখানে মোটা, এটাকে মাকু বলা হয়, ইংরেজিতে বলা হয় স্পিন্ডল। মাকু আকৃতি ধারণ করে তাইকে স্পিন্ডল যন্ত্র বলে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগে বিষুবীয় অঞ্চল বিদ্যমান। এই স্পিন্ডল যন্ত্রের এই ভাগটা বলা হয় বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল মাঝ বরাবর, না একটু উত্তর দক্ষিণেও কম হওয়া যাবে না, এদেরকে বিষুবীয় অঞ্চল বলে। প্রাণীকোষের সেন্টিউল দুটি তার দিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে। এই সেন্টিউল থেকে অসংখ্য অ্যাস্টার, উদ্ভিদ কিছু কিন্তু সেন্টিউল নাই, প্রাণীকোষে সেন্টিউল, এখান থেকে প্রচুর পরিমাণে অ্যাস্টারে বিচ্ছুরণ করে এবং এইখানকার রশ্মিগুলো এই প্রান্তে এসে এইখানকার রশ্মিগুলো ওই প্রান্ত গিয়ে যাওয়ার পর এরা স্পিন্ডল তন্তু বা মাকুতন্তু গঠন করে। স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা বস্তুকে স্পিন্ডল তন্ত্র বলে। এদের থেকে যে তন্ত্রগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত হয় তাদেরকে ট্রাকশন ফাইবার বা ট্রাকশন তন্তু বলা হয়। জিনিসটা বোঝা নাই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আছে, এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এই স্পিন্ডল তন্তুর যে তন্তুতে লাগানো আছে, যে তন্তুতে আছে, যেটাতে আছে মনে করো এইটা হলো একটা স্পিন্ডল ফাইবার, হ্যাঁ এইটা হলো একটা স্পিন্ডল ফাইবার, ঠিক আছে। এইখানে একটু ভালো করে খেয়াল করো, এই সেন্ট্রোমিয়ারটা এইভাবে লাগানো থাকে, সবটির মধ্যে এরকম লাগানো থাকবে, এই যে সেন্ট্রোমিয়ারটা লাগানো থাকে, তখন একে ট্রাকশন ফাইবার বলা হয়। তার কারণ কি, এখানে লাগার পরে এইটা এই দিকে টানা শুরু করব, এটা এই দিকে তার বিপরীত দিকে টানা শুরু করব, ট্র্যাকিং করবে। এই জন্য এদেরকে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ ফাইবারও বলা হয়। তারপরে আসো দেখি মেটাফেজ। এ ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে। বিষুবীয় অঞ্চল কোনটা, এই মাঝ বরাবর আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকানো থাকে। এই যে সেন্ট্রোমিয়ার দ্বারা তন্তুগুলোর মধ্যে সুন্দর করে আটকানো থাকে। এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা হয়, এই যে ক্রোমোজোমগুলো, এবং মাইক্রোস্কোপে, সাধারণ মাইক্রোস্কোপ তুমি স্পষ্ট দেখতে পারবে। তারপরে হলো যে অ্যানাফেজ দশা। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেকটি ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। তারপরে সেন্ট্রোমিয়ার থাকে, এই সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে গিয়ে তোমার দুই দিকে চলাচল করে, একটা এটা উত্তর দিকে, এটা দক্ষিণ দিকে আসা শুরু হয়। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে এইটাই যে দুইটা ক্রোমাটিড এখানে ছিল, এই দুইটাই কিন্তু পরস্পর থেকে, এইটা আর এইটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়, এইগুলোকে অপত্য ক্রোমোজোম বলা হয়। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে, তার মানে এই অর্ধেকগুলো এই উত্তর মেরুর মধ্যে চলে আসবে আর এই অর্ধেক দক্ষিণ মেরুর মধ্যে চলে আসবে। এ সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে যদি সেন্ট্রোমিয়ারে ঠিক মাঝ বরাবরে বাহুগুলোর এইখানে থাকে তাহলে এটা হবে অ্যাক্রোসেন্ট্রিক, আর এল আকৃতি হলে এটা হলো অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। এই যে যেটা হবে এটা হলো অ্যাক্রোসেন্ট্রিক, আর আই হলে সেটা কি টেলোসেন্ট্রিক। তোমরা অবশ্য উপরে ক্লাসে গিয়ে এটা পাবে। তারপরে আসো দেখি টেলোফেজ দশায় এই যে ক্রোমোজোমগুলো যখন কোষের দুই প্রান্তে চলে আসলো তখন নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা পরিবৃপ্ত হয়, নিউক্লিওলাস থাকে। এই যে ক্রোমোজোমগুলো আবার জল শোষণ করে সরু সুতার মতো হয়ে নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি করে। এখন টেলোফেজ দশায় কি অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়, এই যে বিপরীত মেরুতে এসে পৌঁছাইছে। এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে। আমি আবার বলতেছি, উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে। প্রাণীকোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল থাকে, এই যে একটি করে সেন্ট্রিওল থাকে।
এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এইগুলো পুনরায় আবার নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করবে, যেহেতু পানি মিশবে। এভাবে কোষের দুই মেরুর দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। তার মানে একটা নিউক্লিয়াস থেকে দুটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। এভাবে দুটা নিউক্লিয়াস তৈরি হওয়াকেই বলা হয় ক্যারিওকাইনেসিস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মাইটোসিস কোষ বিভাজনের 5টি দশার এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।